জি স্যার। ঠিক আছে। তো আমরা টিকাতে ছিলাম। আমাদের এটা আসলে ক্লাস 4 করছিলাম, গ্রাজুয়েশন, ল অফ গ্রাজুয়েশন ফর এক্সামিনেশন 2024 এলএলবি পার্ট 1। আপনাদের সাবজেক্ট কোড হলো 507। সময় থাকবে 4 ঘন্টা, ফুল মার্কস 100। 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। অল অফ কোশ্চেন্স। একটা অঙ্ক থাকবে, টিকা থাকবে 4টা, বাকিগুলো প্রশ্ন। যাই হোক, আমরা শুরু করি। আজকের যে টিকাটা বলবো সেটা হচ্ছে সারচার্জ। আচ্ছা, সারচার্জটা কি? সারচার্জ হলো একটি অতিরিক্ত শুল্ক বা কর, যা নির্দিষ্ট আর্থিক সীমা অতিক্রমকারী ব্যক্তির উপর আরোপ করা হয়। আচ্ছা, নির্দিষ্ট সীমা অতিক্রমকারী ব্যক্তি মানে কি একটু বলি। প্রযোজ্য এলাকা, এটা প্রযোজ্যতা হচ্ছে আয়কর পরিসম্পদের মূল্যমান 4 কোটি টাকা পর্যন্ত শূন্য। এটার উপর কোনো সারচার্জ আপনার উপর আরোপিত হবে না। আচ্ছা, সারচার্জটা বলার আগে একটু বলি, আপনি ধরে নেন, আর একটু ক্লিয়ার করার জন্য বলছি, ধরে নেন আপনি অনেক সম্পদের মালিক, অনেক সম্পদ পরিসম্পদ আপনার রয়েছে, অনেক নিজ সম্পদ রয়েছে। নিজ সম্পদ মানে হচ্ছে আপনার যে মোট সম্পদ, সেই মোট সম্পদ থেকে যখন আপনার দায় দেনা এগুলি বাদ দিবেন, তখন সেটাকে বলে নিঃসম্পদ বা নেটওয়ার্ক, যেটাকে বলা হয়। তো আপনার সম্পদ অনেক কিছু রয়েছে, সেটার পরিমাণ যদি 50 লক্ষ টাকা হয়, তাহলে আপনি যে রিটার্ন সাবমিট করবেন বৎসরের শেষে, আপনার আয় বর্ষের শেষে যখন আপনি রিটার্ন ফাইলিং করবেন, তখন যদি 50 লক্ষ টাকার উপরে আপনার সম্পদ হয়, তাহলে সম্পত্তির একটা বিবরণী আপনাকে দিতে হবে। সম্পত্তির বিবরণীতে কি থাকবে? সম্পত্তির বিবরণীতে কি থাকে? সম্পত্তি যা তা থাকবে, চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেটস, নন কারেন্ট অ্যাসেটস যাই হোক, আপনাকে সবকিছু দেখাতে হবে, দায় দেনা সবকিছু দেখাতে হবে। তাহলে আপনার সম্পত্তি কি? এই যে জমি, ভূমি, ঠিক আছে, তারপরে আপনার সঞ্চয়পত্র, হ্যাঁ, তারপরে আপনার বিল্ডিং, দালান কোঠা যা থাকে, এগুলি হচ্ছে আপনার সম্পদ। এখান থেকে যেই ঋণটা নিয়েছেন আপনি, সেটাকে বাদ দিয়ে যেটা হয় সেটা হচ্ছে তাহলে আপনার নেট সম্পদ। তো এই যে সম্পত্তি, এটা যদি আপনার যদি 50 লক্ষ টাকা থেকে থাকে, আপনাকে একটা IT10B বা সম্পত্তির বিবরণী আপনাকে রিটার্নের সাথে জমা দিতে হবে। এটার নিচে না থাকলে সম্পত্তি, এটা না দিলেও হয়, কিন্তু এটার উপরে গেলে আপনাকে দিতে হবে। তো এখন যে আপনার যে সম্পত্তির মালিক 50 লক্ষ টাকার উপরে, সেটা যদি 4 কোটি টাকা পর্যন্ত হয়, আপনার উপর কোন রকমের অতিরিক্ত কর আরোপ করা হবে না। 4 কোটি টাকা পর্যন্ত। এই কারণে এটা বলতেছে এই পরিসম্পদের মূল্যমান যদি 4 কোটি টাকা পর্যন্ত হয়, তাহলে সেটার উপর আপনার কাছে কোনো অতিরিক্ত কর নির্ধারণ করা হবে না। কিন্তু যদি 4 কোটি টাকার উপরে যায়, তাহলে সেটা থেকে আপনার যেই করটা নির্ধারণ হবে বিভিন্ন আয়ের উপরে, ওই যে আয়ের আত্মিকাত বলেছিলাম, ওটার উপরে কর যদি নির্ধারণ করা হয়, তাহলে সেই করের উপর থেকে, সে করের উপর, নিট করের উপরে কি হবে, এই যে পার্সেন্টেজ গুলো লেখা আছে, নিট পরিসম্পদের মূল্যমান 4 কোটি টাকা পর্যন্ত শূন্য। এরপরে যদি আপনার যদি ধরে নেন
আপনার সম্পত্তি আছে 4,10,00,000 টাকা, তাহলে আপনার 4,01,00,000 থেকে 10,00,00,000 টাকা পর্যন্ত, ঠিক আছে? তো ধরে নেন যে 10,00,00,000 টাকা পর্যন্ত আপনার আপনার 4,10,00,000 টাকা, হ্যাঁ? তো এখান থেকে আপনার 10%, ওই আপনার ট্যাক্স নির্ধারণ হবে, সেই ট্যাক্স নির্ধারণের উপর 10% আপনাকে অতিরিক্ত ট্যাক্স আপনাকে প্রদান করতে হবে। আমি এটা একটা পড়ি, তারপরে একটা ওয়ার্কিং করে দেখাবো। তাহলে এখানে বলছে প্রযোজ্য এলাকা হচ্ছে, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি খুব লাউডলি বলছি। জি স্যার, শুনতে কেউ যদি পাচ্ছি। শুনতে না পান আমাকে ক্লাসে বলবেন। কেউ আমাকে না শুনতে পাইলে ইনস্ট্যান্ট আমাকে হ্যান্ড রেসের দরকার নাই, আপনারা বলে ফেলবেন, ক্লাসের ভিতরেই বলে ফেলবেন। আচ্ছা, আয়কর আইন 2023 এর ধারা 167 অনুযায়ী পরিসম্পদ ও দায়ের বিবরণীতে প্রদর্শিত নিম্নবর্ণিত সম্পদের ভিত্তিতে নির্ধারিত প্রদেয় করের উপর নিম্নরূপ হারে সারচার্জ প্রদেয় হবে, যথা নিট পরিসম্পদের মূল্যমান যদি 4 কোটি টাকা পর্যন্ত হয়, তাহলে সেটার জন্য আপনাকে কোনো ধরনের ট্যাক্স নির্ধারণ, কোনো পার্সেন্টেজ ট্যাক্স নির্ধারণ করা হবে না, শূন্য। আপনি 4 কোটি টাকা পর্যন্ত সম্পত্তি আপনার ফাইলে দেখাতে পারবেন। আচ্ছা, নিট পরিসম্পদের মূল্যমান যদি 4 কোটি টাকার থেকে 10 কোটি টাকা হয়, তাহলে আপনাকে 10% ট্যাক্স নির্ধারণ করতে হবে। নিট পরিসম্পদের মূল্যমান যদি 10 কোটি টাকা 10 কোটি 1 টাকা থেকে 20 কোটি টাকা পর্যন্ত হয়, তাহলে আপনাকে 20% কর নির্ধারণ করতে হবে। নিট পরিসম্পদের মূল্যমান যদি 20 কোটি টাকা 20 কোটি 1 টাকা থেকে যদি 50 কোটি টাকা পর্যন্ত হয়, তাহলে 30%। আর নিট পরিসম্পদের পরিমাণ যদি আপনার 50 কোটি টাকার অধিক হলে 35% আপনাকে কর নির্ধারণ করতে হবে। আইন ও ধারা হচ্ছে 2023 এর সংশ্লিষ্ট ধারা 167, যেটা সেটা লিখে দিলেন। উদ্দেশ্য উচ্চ আয়ের ব্যক্তিদের কাছ থেকে রাজস্ব আদায় এবং আয় বৈষম্য কমানো। অর্থাৎ এই যে 4 কোটি টাকার পরিসম্পদ কাদের থাকবে? যারা এলিট ক্লাসের লোক, যারা উচ্চ আয় সম্পন্ন ব্যক্তি, তাদেরও তো আয় থাকবে। তো তাদের যে আয়, তাদেরই তো সম্পদ। তো এই যে সম্পদ, যারা বেশি পরিমাণের সম্পদ অর্জন করেন, অর্থাৎ প্রগতিশীল যেটাকে বলা হয়েছিল, যার যত বেশি সম্পদ তার তত বেশি প্রদান করতে হবে। তাহলে তাদেরকেই ওর একটা সারচার্জ প্রতিটা ভোগ করতে পারে। বৈশিষ্ট্য, নির্দিষ্ট সীমার বাইরে আয় হলে এটি আরোপিত হয় এবং মূল করের উপর অতিরিক্ত হিসেবে হিসাব করা হয়। উপসংহার, সারচার্জ রাজস্ব বৃদ্ধির কার্যকর মাধ্যম, যা অর্থনীতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার যদি আমি আপনাদেরকে একটা স্লাইডের মাধ্যমে যদি একটা ওয়ার্কিং করে দেখাই, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। ধরে নেন আপনাদের যে 8টি আয়ের খাত যে আমি বলেছিলাম, এটা তো জানা আছে সবার, তাই না? 8টি আয়ের খাত কি মনে আছে আপনাদের সবার? জি স্যার। 8টি আয়ের খাত, হ্যাঁ। 8টি আয়ের খাতে আমরা কি কি বলছিলাম? বেতন খাতে আয়, হ্যাঁ, যা যা বলছিলাম আর কি, আপনার প্রথম টিকাতে দেখে নেবেন। 8টি আয়ের মধ্যে তো এই খাতগুলো দেখেন, আমরা পড়ছিলাম সারচার্জ। আচ্ছা, ওই খাতগুলো থেকে আমরা যে ইনকামটা করব, মনে করেন যে আপনার বেতন খাতে আয় হলো 100 টাকা, তারপরে ওই আপনার এখানে বাড়ি ভাড়া খাতে আয়, হ্যাঁ, অন্যান্য খাতে, কৃষি খাতে আয়, সব মিলিয়ে আপনার আয় হয়ে যাওয়ার পরে সে আয় অনুযায়ী আমরা এক্সামিশন বাদ দেওয়ার পরে আমরা একটা নেট কর ধার্য করলাম, যে এখানে আপনার ট্যাক্স আসলো মনে করেন 200 টাকা। আমি ট্যাক্স থেকেই যাই, মনে করেন 200 টাকা, ঠিক আছে? ট্যাক্স এখন তো আপনার ট্যাক্স নির্ধারণ করা হয়ে গেছে, অঙ্কতে যখন যাবেন তখন ডিটেলস বলবো। তাহলে এই যে ট্যাক্সটা নির্ধারণ করা হয়ে গেছে এখানে, তো এখানে যে বলতেছে আপনার যে আপনি যদি 4 কোটির উপরে যাই, 4 কোটি থেকে কত, এখানে দেখেন একটু আগের স্লাইডে যাই,
লাস্ট বি দেখেন এখানে এখানে বলতেছে 4 কোটি পর্যন্ত শূন্য, 4 কোটি টাকা, 1 টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত যদি আপনার ধরে নেন আপনার 4 কোটি 10 লাখ টাকা সম্পত্তি আছে, ঠিক আছে? তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে 200 টাকা যে ট্যাক্স, এটার উপর 10%, কোনটায় 200 টাকার উপরে 10%, আপনাকে কত হয় বলেন? 10% 20 টাকা আপনাকে অতিরিক্ত ট্যাক্স নির্ধারণ করা হবে। অলরেডি ট্যাক্স একটা আয়ের উপরে নির্ধারণ করা আছে 200 টাকা, আরো 220 টাকা ট্যাক্স আপনাকে টোটাল ওই যে সম্পত্তি 4 কোটি 10 লাখ, 4 কোটি থেকে 4 কোটি ওই ওই পরিমাণটা থাকার কারণে আপনাকে এই অতিরিক্ত ট্যাক্সটা দিতে হবে এজ এ সার্চ চার্জ 220 টাকা। এখন যদি আপনার যদি হ্যাঁ কেউ কিছু বলবেন? জি স্যার, এই যে 4 কোটি 10 লাখ আচ্ছা। টাকার জন্য 10% হয়েছে স্যার। হ্যাঁ রাইট। আপনার আর এখানে বলা আছে না যে এখানে এখানে কি বলা আছে? এখানে দেখেন 4 কোটি 1 টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত, এটার মধ্যে যেটাই হোক না কেন আপনাকে 10% ট্যাক্সটা দিতে হবে 200 টাকার উপরে। ক্লিয়ার? আর ওই যে স্যার 200 এর নিচে যে দিবেন 20, এটা কিসের? এটা বুঝতে নাই। ও 200 টাকার 10%, 200 টাকার 10% কত? 200 টাকা 10% কত? 20 টাকা। 20 হ্যাঁ? টাকা। এই 20 টাকাটাই যোগ করতে হবে আর কি, 220 টাকা ট্যাক্স, ঠিক আছে? জি স্যার। ঠিক সেভাবে ওই বাকি তিন মূল্যমান সম্পদের 10 কোটি টাকার, এখন মনে করেন আপনার 10 কোটি টাকা থেকে আরো 20 কোটি টাকা আপনার, তাহলে সেক্ষেত্রে 20% ধরতে হবে। আশা করি সারচার্জটা বুঝতে পেরেছেন আপনারা, অনেক ক্লিয়ার বুঝতে পেরেছেন না? জি স্যার। এখন ব্যাপারটা হচ্ছে সারচার্জটা হচ্ছে মূলত যারা অতি ধনী আমাদের সমাজে, তাদের যদি 50, আমরা এখনো ধরে নিচ্ছি যে 50 লাখ টাকা সম্পত্তি আপনার সবার থাকতে পারবে, কোনো ব্যাপার না, এটাতে ট্যাক্স অথরিটি কিছু বলবে না আপনাকে। 50 লাখ টাকা পর্যন্ত কেউ, অনেকে ভয় পায় না যে আমি এত সম্পদ করলে আমাকে ট্যাক্স অথরিটি ধরবে কিনা। আপনি ভাই সম্পত্তি করবেন এমনি তো করবেন না, ট্যাক্স দিয়ে দিয়ে তো সম্পত্তি করবেন, আয় থেকে তো সম্পত্তি হয়। আপনি যে আজকে যে আয়টা করবেন 10 লাখ টাকা মনে করেন আপনার বেতন, সেই 10 লাখ টাকা থেকেই তো আপনি একটা ফ্রিজ কিনবেন, একটা ওই পণ্য কিনবেন, সেই 10 লাখ টাকা ইনকামের উপর আপনি তো অলরেডি ট্যাক্স দিচ্ছেন। সুতরাং সেই ইনকাম করা টাকার উপর টাকা থেকে আপনি সম্পত্তি অর্জন করতে পারবেন। তাহলে এই সম্পত্তি অর্জন যখন 50 লক্ষ টাকার নিচে থাকে তখন সরকার বলতেছে যে আপনার আইটি 10B দেওয়ারই দরকার নাই, মানে আপনার কোনো সম্পত্তির বিবরণী দেখানোর দরকার নাই, ভাই আপনি রাখতে পারবেন, সম্পত্তি রাখেন। কিন্তু যদি 50 লাখ টাকার উপরে যায় তাহলে আপনাকে একটা সম্পত্তির বিবরণী গভর্নমেন্টকে দিতে হবে, যেটাকে বলে আইটি 10B, এবং যেটা আপনার বাধ্যতামূলক। এবং যদি সেটা যদি 4 কোটি টাকা, যখন ওটা যখন 4 কোটি টাকার বেশি হবে তখন আপনাকে এই অতিরিক্ত সারচার্জটা দিতে হবে। এই হচ্ছে সারচার্জের মূল অবজেক্টিভ। এরপরের টিকাতে যাচ্ছি। এটা দেখেন মূলধনী পরিসম্পদ, এখানে বলতেছে ক্যাপিটাল অ্যাসেটস। মূলধনী পরিসম্পদ মানে ক্যাপিটাল অ্যাসেটস, ধারা 277 আইন করেন 2023। এই ধারায় বলা হয়েছে মূলধনী পরিসম্পদ বলতে এমন কোন সম্পদ বোঝায় যা করদাতার মালিকানাধীন এবং যা থেকে আয় অর্জিত হতে পারে। এতে স্থাবর সম্পত্তি, ভালো করে খেয়াল করেন, এতে স্থাবর সম্পত্তি যেমন জমি, ভবন, স্থাবর সম্পত্তি বলতে জমি, ভবন এগুলিকে বলা হয়। অস্থাবর সম্পত্তি শেয়ার, বন্ড ইত্যাদি, ঠিক আছে? তাহলে এবং অন্যান্য আর্থিক সম্পদ হচ্ছে অন্তর্ভুক্ত হতে পারে, তবে ব্যক্তিগত ব্যবহারের জন্য রাখা কিছু সম্পদ বা নির্দিষ্ট কিছু ব্যতিক্রম এই সংজ্ঞার বাইরে থাকতে পারে। মূলধনী আয়, মূলধনী লাভ বা মূলধনী আয় একই কথা, ধারা 57। এই ধারায় উল্লেখ করা হয়েছে কোন মূলধনী পরিসম্পদের মালিকানা হস্তান্তরের ফলে, কোন মূলধনী পরিসম্পদের মালিকানা হস্তান্তরের ফলে একজনের সম্পত্তি আরেকজনের কাছে বিক্রি করা আর কি, যে মুনাফা বা লাভ অর্জিত হয় তা মূলধনী আয় বলে গণ্য হবে। উদাহরণ, ভালো করে খেয়াল করেন উদাহরণটা, যদি কেউ একটি জমি বিক্রি করে এবং বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তাহলে সে অতিরিক্ত অর্থ মূলধনী লাভ হিসেবে বিবেচিত হবে। এটা কি বুঝতে পেরেছেন? একটি জমি বিক্রি করেছেন আপনি 100 টাকা, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে যদি বেশি হয় তাহলে আপনি কিনেছেন এটা 60 টাকা দিয়ে,
তাহলে জমিটা বিক্রি করেছেন 100 টাকা দিয়ে, কিনেছেন অর্জিত মূল্য, কেনা মূল্য অর্জিত মূল্য সেম থিং। তাহলে অর্জিত মূল্য হচ্ছে 60 টাকা, তাহলে আপনার 40 টাকা কিন্তু এখানে লাভ হয়েছে। এই যে লাভটা হয়েছে সেটাকে আমরা বলছি যে এটা হচ্ছে মূলধনী লাভ, ক্যাপিটাল গেইন। এবং এই যে ক্যাপিটাল গেইন আপনি করেছেন 100 টাকা থেকে 60 টাকা গেলে পরে, এটা যদি ক্রয় মূল্য 60 টাকা হয়ে থাকে, 40 টাকা যে আপনার লাভ হয়েছে, সেই 40 টাকার উপর কিন্তু গভর্নমেন্ট আপনার কাছ থেকে ট্যাক্স নিবে। ঠিক আছে? তাহলে এটাই করযোগ্য, এই কারণে বলছে এটা করযোগ্য। মূলধনী আয়ের হিসাব, এই দ্বারাই মূলধনী আয় নির্ধারণের সময় করদাতা নির্দিষ্ট কিছু খরচ বা বিয়োজন করতে পারেন, যা করযোগ্য আয় কমাতে সহায়তা করে। এই ব্যয়গুলো অন্তর্ভুক্ত হতে পারে কি ধরনের? আপনি যে মূলধনী আয়টা করেছেন, এখানে 100 টাকা হচ্ছে আপনার জমির কি বিক্রি মূল্য, তাহলে আপনি জমিটা কিনেছেন 60 টাকা দিয়ে, তাহলে 40 টাকা হচ্ছে আপনার মূলধনী লাভ। এখানে মূলধনী লাভ 40 টাকার উপরে আপনাকে কিন্তু কর দিতে হচ্ছে, কিন্তু আপনি আইনের ধারা ৬২ অনুযায়ী আপনি করটা আরো কমায় ফেলতে পারবেন। হাউ? এটা হচ্ছে আপনি এই যে আপনার জমিটা যে বিক্রি করার জন্য একটা দালাল নিয়োগ করছেন না, দালালের একটা কমিশন আছে, স্ট্যাম্প ডিউটি আছে, দালালের একটা কমিশন আছে, স্ট্যাম্প ডিউটি আছে। তারপরে এই যে আনুষঙ্গিক যে ব্যয়টা, সেটা ধরেন যে এটা হলো 10 টাকা, তাহলে 60 টাকা থেকে 40 টাকা আমরা বাদ দিলাম, আরো 10 টাকা বাদ দিলাম, তাহলে কত হইলো? 100 টাকা থেকে 60 টাকা গেল, আরো 10 টাকা বাদ গেল, তাহলে এখন জমির মূলধনী লাভ কত হবে বলেন তো কেউ একজন? 30 হবে স্যার। 30 টাকা হবে। 30 টাকা। এখন আপনার 30 টাকার উপরে ট্যাক্স নির্ধারণ হবে, তাহলে কি হইলো? মূলধনী লাভ কমে গেল না? ওই আটটি ইনকামের মধ্যে মূলধনী লাভ খাতে, মূলধনী লাভ এটা একটা ইনকাম, তাই না? এই যে ইনকামটা কমে গেল, 30 টাকা হয়ে গেল, তার মানে ট্যাক্সটা কমে যাবে। ঠিক আছে? এখানে বলছে বিক্রয় সংক্রান্ত খরচ কি কি? দালাল কমিশন, স্ট্যাম্প ডিউটি, এই ব্যয়গুলি বিয়োজনের পর অবশিষ্ট মুনাফা করযোগ্য মূলধন আয় হিসেবে গণ্য হবে। উদাহরণ, এখানে আমি একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা আরো ক্লিয়ার করে বুঝিয়েছি। দেখেন, আপনি 5 বছর আগে একটি জমি 20 লাখ টাকায় কিনেছেন এবং এখন সেটি 50 লক্ষ টাকায় বিক্রি করেছেন। বিক্রয় প্রক্রিয়ায় আপনার 5 লাখ টাকা খরচ হয়েছে, যেমন দালাল কমিশন, স্ট্যাম্প ডিউটি এটসেট্রা। তাহলে ক্রয় মূল্য ছিল 20 টাকা, বিক্রয় মূল্য হলো 50 টাকা, বিক্রয় সংক্রান্ত খরচ হচ্ছে 5 লাখ টাকা। তাহলে কি হলো? মূলধনী লাভ হলো 50 টাকা থেকে 20 টাকা বাদ দেবে, 5 টাকা বাদ দেবে, 25 লাখ টাকা। তাহলে আপনার কর নির্ধারণ হবে 25 লাখ টাকার উপরে। আশা করি মূলধনী, ক্যাপিটাল অ্যাসেটস, ক্যাপিটাল গেইন, এগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। ওকে, এর পরের একটা ইয়েতে চলে যাচ্ছি তাহলে। এর পরের স্লাইডটাতে যাচ্ছি। দেখেন, এটা যাওয়ার আগে আরেকটা জিনিস বলি। এখানে একটা কথা বলছিলাম আপনাদেরকে, যে এখানে দেখছেন এই জিনিসটা বুঝতে পারছেন কিনা কেউ? শেয়ার বন্ড, এই বন্ড কথাটা বুঝতে পারছেন? এই যে বন্ড, এই বন্ড, বন্ড ব্যাপারটা কেউ কি বলতে পারবেন এখানে? এটা মনে হয় স্যার, বলেন তো। এটা মনে হয় ধরেন কেউ আমাকে কোনো একটা সম্পত্তি রাখতে দিল, ওটা হচ্ছে আমার থেকে টাকা নিছে 2 বছরের জন্য বা 3 বছরের জন্য, ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা সরকারি সঞ্চয়পত্র, অ্যাবসলিউটলি এরকম, অনেকটা এরকম। সরকার কি করে, সরকার কি করে অনেক সময় তহবিল সংকটে পড়ে যায়, বুঝছেন? তো সরকার কি করে, তহবিল সংকটে পড়ে সরকারের মনে করেন একটা রাস্তা নির্মাণ করতে সাপোজ দ্যাট 100 কোটি টাকা দরকার। এখন সরকারের হাতে তো টাকা নাই, টাকা লাগবে, আপনার কাছ থেকে আমি টাকা নিব। ঠিক আছে? তো জনগণের কাছ থেকে বলে যে 10 বছর মেয়াদি 1000 টাকা করে কেউ যদি 1000 টাকা করে যদি বন্ড কিনে, তাহলে উনাকে 5% বা 10% ইন্টারেস্ট দেওয়া হবে। তো এই যে 5% বা 10% 10 বছর মেয়াদি আপনি 1000 টাকার একটা বন্ড কিনলে যে আপনাকে ইন্টারেস্ট দেওয়া হবে, সেটার লোভে পড়ে আপনি কি করবেন? সরকারকে 1000 টাকা বিনিয়োগ করবেন। এই বিনিয়োগের মাধ্যমে সরকার কি করবে? তার রাস্তাঘাট নির্মাণ করে ফেলতে পারবে। তাহলে বন্ড বিক্রি করে সরকার কি করলো? রাস্তাঘাট নির্মাণ করলো। বিপরীতে কি দিল আপনাকে? প্রত্যেক বছর আপনাকে 10 টাকা করে
আপনার ওই 1,000 টাকার উপরে 5% বা 10% যেটাই হোক, যে সুদটা দিল এবং 10 বছর মেয়াদ যখন শেষ হয়ে যাবে গভর্নমেন্টের, পুরো টাকাটাই আবার ফেরত দিয়ে গেলেন। আশা করি ক্লিয়ার। ওকে, আসেন স্যার এরপরে। বলেন। আচ্ছা, এরপরে যাচ্ছি, কোথায় গেলাম? ওকে, আমরা আসছি এখন জাতীয় রাজস্ব বোর্ড। ঠিক আছে, আচ্ছা। তো জাতীয় রাজস্ব বোর্ড, এখন দেখেন এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এক সেকেন্ড। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, যেটা সংক্ষেপে এনবিআর বলি, জাতীয় রাজস্ব বোর্ড বলি। আচ্ছা, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর বাংলাদেশের সর্বোচ্চ রাজস্ব সংগ্রহকারীর মধ্যে একটি। এনবিআর হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ রাজস্ব সংগ্রহকারীর মধ্যে একটি। আচ্ছা, তাহলে এটি বাংলাদেশের সরকার অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন আইআরডি অধীনে একটি শাসিত প্রতিষ্ঠান। এনবিআর প্রতিষ্ঠিত হয়েছিল 1972 সালের 10 ফেব্রুয়ারি। যদিও এর বিক্রি হয়েছে 1921 সালে রাজস্ব বোর্ড আইন, দ্য রেভিনিউ বোর্ড অ্যাক্ট 1921 এ। প্রাথমিকভাবে ভারতীয় রাজস্ব ব্যবস্থার অংশ হিসেবে গঠিত হলেও বাংলাদেশের রাজস্ব নীতির প্রয়োজনে এটি পুনর্গঠিত হয়। সেই থেকে এটি দেশের আয়কর, শুল্ক, মূসক সংক্রান্ত আইন প্রণয়ন, সংশোধন, প্রয়োগের জন্য ক্ষমতা সম্পন্ন। আচ্ছা, নীতি প্রণয়ন ও সংশোধন। এনবিআর আয়কর ও শুল্ক ও মূসক ভ্যাট, শুল্ক ও মূসক ভ্যাট সংক্রান্ত আইন প্রণয়ন এবং সংশোধন ও প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান। দেশব্যাপী রাজস্ব আদায়ের দপ্তর ও অফিস সমূহের কার্যক্রম এনবিআর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে থাকেন। কর আরোপ ও কর নির্ধারণ, আয়কর, মূল্য সংযোজন কর ও আমদানি রপ্তানি শুল্কের হার নির্ধারণে এনবিআর এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। নিরীক্ষা তদন্ত। আয়কর ফাঁকি, শুল্ক ফাঁকি এবং দুর্নীতির বিরুদ্ধে নিরীক্ষা ও তদন্ত পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এনবিআর এর দায়িত্ব। আইন প্রয়োগ। এনবিআর দেশে আয়কর আইন, কাস্টমস আইন ও ভ্যাট আইন কার্যকরভাবে প্রয়োগ করে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকেন। আন্তর্জাতিক চুক্তি সম্পাদন। এনবিআর দেশের পারস্পরিক সহযোগিতা, তথ্য বিনিময়ের জন্য বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করেন। বাজেট প্রস্তুতি। সরকারি কোষাগারের সর্বাধিক রাজস্ব সংগ্রহকারী প্রতিষ্ঠান হিসেবে এনবিআর আভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে রাজস্ব আয়ের দায়িত্ব পালন করে থাকেন। করদাতাদের সেবা ও সচেতনতা। করদাতাদের কর দায়িত্ব, কর রিটার্ন দাখিল ইত্যাদি বিষয়ে সহায়তা প্রদান ও সচেতনতা বৃদ্ধির জন্য সেমিনার, মেলা সহ নানা উদ্যোগ পরিচালনা করে থাকেন। আপনারা কেউ জানেন কর দিবস কখন বাংলাদেশের? নভেম্বর মাস। কত তারিখ? 30 নভেম্বর। রাইট, ঠিক আছে। 30 নভেম্বর হচ্ছে কর দিবস বলে আর কি। এটা কর দিবস কথাটার অর্থ হচ্ছে 30 নভেম্বর হচ্ছে আপনার রিটার্ন সাবমিশনের একটা শেষ সময়। ঠিক আছে, ওই দিনটাকে কর দিবস হিসেবে সরকার আখ্যায়িত করেছেন তার আয়কর আইন 2023 প্রেক্ষাপটে। তো এখানে সরকার তার বিবিধ প্রয়োজনে যখন মনে করেন যে না ঠিক আছে, যথাযথভাবে সবাই এখনো কর
দেননি, রিটার্ন সাবমিট করেননি, বা সরকারের আরো রাজস্ব দরকার, তখন সেক্ষেত্রে এই যে কর দিবসটাকে কেন্দ্র করে আবার সরকার কিছু ফ্যাসিলিটিস দিয়ে এই টাইমটাকে এক্সটেনশন করে থাকেন তার প্রজ্ঞাপন জারির মাধ্যমে, এসআরওর মাধ্যমে। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনার রিটার্ন সাবমিট না করেন, রিটার্ন জমা না দেন, তাহলে আপনি গভর্নমেন্ট থেকে যে ফ্যাসিলিটিস গুলো রবি বৎসর পাওয়ার কথা, অনেকগুলি ফ্যাসিলিটিস থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে, সাপোজ দ্যাট আপনি যদি আপনার যেই বিনিয়োগের জন্য, যে ইনভেস্টমেন্টের জন্য একটা ট্যাক্স ক্রেডিট, মানে ট্যাক্সের একটা ফ্যাসিলিটিস পাওয়ার কথা ছিল, সেই ফ্যাসিলিটিসটাও থেকে আপনি বঞ্চিত হবেন। শুধু এটা নয়, জরিমানা, আরো পেনাল্টিটা অনেক কিছু হতে পারে, ইম্পোজিশন হতে পারে, আপনাকে জবাবদিহি করতে পারে অনেক কিছু। সো অনেকে চেষ্টা করেন যে এই 30শে নভেম্বর, এই যে কর দিবস 30শে নভেম্বরের মধ্যে যেন যথাযথভাবে ওনার রিটার্ন সাবমিট করেন, রিটার্ন সাবমিট করতে পারেন। তো আপনারা খেয়াল রাখবেন, যারা যারা রিটার্ন সাবমিট, তারা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন সাবমিট করাটা দরকার, দিলে ঝামেলাটা কম হয়। তাই বলে যে আপনার ওই সময়ে রিটার্ন সাবমিট করতে পারবেন আর অন্য কোনো সময় রিটার্ন আপনি জমা দিতে পারবেন না, তা কিন্তু নয়। আপনারা জানেন আমাদের আয় বর্ষ, আপনারা 2023-24 অর্থ বছরের স্টুডেন্টস। সো দ্যাট আমরা যদি ধরি নিই যে আপনি হলেন 2023-24 অর্থ বছরে যে আয়টা করেছেন, সেই আয়টার জন্য 2023-24 অর্থ বছর বলতে যে পিরিয়ডটা, সেই পিরিয়ডটা হচ্ছে জুলাই 2023 থেকে 30শে জুন 2024 পর্যন্ত। সেই 30শে জুন 2024 পরে 1লা জুলাই 2024 থেকে সেই যে 30শে নভেম্বর পর্যন্ত, 30শে নভেম্বর মানে 30শে নভেম্বরে 2025 পর্যন্ত আপনি এখন আপনার একটা সেশন শেষ হচ্ছে বর্তমানে, সরি 2000, আপনার যদি 23 মানে ইনকাম ইয়ার হয়, তাহলে আপনার পিরিয়ড হচ্ছে, শেষ ডেট হচ্ছে 30শে নভেম্বর 2024। ঠিক আছে, আপনার এখন যদি ইনকামটা, আয়টা যদি ধরে নি যে যারা এখানে 24-25 অর্থ বছরের যারা, বা 24-25 সেশনের যারা স্টুডেন্টস এখানে আছেন, তারা যে ওই বছরে আয় করবে, মনে করেন 2024-25টা হচ্ছে জুলাই 2024 থেকে জুন 2025 পর্যন্ত। তো তাদেরকে রিটার্ন সাবমিশনের সময় হবে জুলাই 2025 থেকে, 1লা জুলাই 2025 থেকে স্টার্ট হবে সেই 30শে নভেম্বর 2025 পর্যন্ত। ওই 30শে নভেম্বর 2025-এর পরে আপনি যদি রিটার্ন ফাইলিং করার চেষ্টা করেন, তাহলে গভর্নমেন্ট তার আইন অনুযায়ী আপনাকে অনেক কিছু ইম্পোজিশন করতে পারে, পেনাল্টি, জরিমানা সহ অনেক কিছু। নট অনলি দ্যাট, আপনি তখন অন্যান্য ফ্যাসিলিটিস থেকেও বঞ্চিত হবেন, এটাই বলতে চাচ্ছে। সো দ্যাট আপনাকে ফাইলিং গুলো যথাযথ সময়ে করাটাই আমার মনে হয় মানে উচিত। করদাতার সেবা ও সচেতনতা, করদাতাদের কর দায়িত্ব, কর রিটার্ন দাখিল ইত্যাদি বিষয়ে সহায়তা প্রদান ও সচেতনতা বৃদ্ধির জন্য সেমিনার, মেলা সহ নানা উদ্যোগ পরিচালনা করেন। ডিজিটাল কর ব্যবস্থা, গভর্নমেন্ট এখন আমরা আসলে অনেক এগিয়ে। দেখেন, যেখানে এআই এর যুগে দেখেন, আমরা বলি যে এখন গ্লোবাল ভিলেজ, প্রত্যেকটা মানুষের জন্য খুব আহামরি হয়ে কাজ করছে। এখানে এক দেশ আরেক দেশের জন্য কাজ করছে, এক মানুষ আরেক মানুষের জন্য কাজ করছে। আমি এখানে ডিফাইন করার সুযোগ নেই। এই যে আমি সামনে আমার একটা ল্যাপটপ, আমার প্রযুক্তি নিয়ে আমি বসে আছি, আমি এখানে বলতে পারবো না আমার প্রযুক্তি এখানে কে ইনভলভমেন্ট আছে, এটা কি বাংলাদেশি কেউ, এটা কি জাতিগতভাবে কেউ, আমি এটা বলতে পারছি না। এটা হচ্ছে পুরো গ্লোবাল ভিলেজ, সারা বিশ্বটাকে একটা গ্লোবাল ভিলেজ বলছি আমরা। একজন আরেকজন মানুষের উপকারে আসতেছে। একজন একটা কিছু আবিষ্কার করতে এসে কিন্তু নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট মানুষ, নির্দিষ্ট সমাজ, নির্দিষ্ট দেশের জন্য কিন্তু সেই আবিষ্কারটা করছে না। যে আবিষ্কার করছে সে সারা বিশ্বের কথা চিন্তা করে কিন্তু তার আবিষ্কারগুলো করছে। সো দ্যাট ওই প্রেক্ষাপটে গভর্নমেন্ট যে এসআই কোডা নিয়ে আসলো, দেখেন কাস্টমস এসআই কোডা ওয়ার্ল্ড, এখানে কাস্টমস এসআই কোডা ওয়ার্ল্ড, ই ফাইলিং, ই পেমেন্ট, ব্যাট অনলাইন প্রজেক্ট, যেই ইনফরমেশন গুলোর কথা এখানে বলা হচ্ছে, ডিজিটাল কর ব্যবস্থা, ডিজিটালাইজেশন, সেই ডিজিটালাইজেশন হচ্ছে আজকে গ্লোবাল ভিলেজের একটা মানে সুন্দর একটা রূপ। তাহলে মানুষ কি করছে এখন? মানুষ এখন
এখন গ্লোবালি এখন প্রত্যেকটা আপনি যে এখন কোন এক সময় আপনি যদি নিবাসী বাংলাদেশি হন, অর্থাৎ আপনি বাংলাদেশে থাকেন, এ কারণে আপনাকে নিবাসী বাংলাদেশি বলা হচ্ছে, কিন্তু আপনি আপনার ব্যবসার প্রয়োজনে আপনি চীন যাচ্ছেন, আপনি জাপান যাচ্ছেন, আপনি এশিয়ায় যাচ্ছেন, ইউরোপে যাচ্ছেন, অস্ট্রেলিয়া যাচ্ছেন, যান, কোনো বাধা নেই। আপনি আপনার ব্যবসার কাজে সবখানে যেতে পারবেন, কিন্তু যেই যেই দেশে ইনকাম অ্যাসেট থাকলে সেই দেশের ইনকামও আপনার এই যে নিবাসী বাংলাদেশী হিসেবে এখানে দেখানোর সুযোগ আপনার এই ট্যাক্স রিটার্নে আছে। সেটা বৈদেশিক ইনকাম হিসেবে আপনি দেখাতে পারবেন, ঠিক আছে? এখন সম্পত্তিও দেখাতে পারবেন। এরকম অনেক আওতা আপনার জন্য অফুরন্ত ভাবে আপনাকে খুলে দিয়েছে, সেগুলির বেনিফিটও আছে। ব্যাপারটা হচ্ছে আপনাকে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে এবং এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনি দেখবেন পুরো বিশ্বটা আপনার হাতের মুঠোয় চলে আসবে। আপনার যদিও আপাত দৃষ্টিতে মনে হবে আপনি অনেক কিছু দিয়ে ফেলতেছেন, কিন্তু না, আপনি যদি হিসাবের মাধ্যমে দেন মনে হবে যেন আপনি যদি হিসাবটা বুঝেন, আপনি যদি কোথায় বেনিফিট নিতে হবে, কোথায় ট্যাক্স এক্সাম্পশন আছে, কোন সময়ে দিলে, যেমন আপনি জানেনই না 30 নভেম্বরের পরে দিলে আপনার কিছু ইম্পোজিশন হবে, তাহলে আপনি জানেন না বিদায় আপনাকে অতিরিক্ত ট্যাক্স বার্ডেন নিতে হচ্ছে। সো দ্যাট আপনি যদি যখন বুঝে শুনে কাজ করবেন, দেখবেন আপনি বুঝে শুনে পড়বেন, তখন অনেক অনেক কমপ্লেক্সিটি আপনার মধ্যে খুব সিম্পলিস্ট হয়ে গেছে, বুঝতে খুব সিম্পলি, মানে দেখবেন এটা খুব সিম্পল হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমার মনে হয় আপনাদের কোনো প্রশ্ন থাকলে, আমি খুব লাউডলি আজকে বলছিলাম, আমার মানে এই কারণে রায়হান ভাই প্রায় সময় আমাকে কমপ্লেন করে আপনারা একটু কম শুনতে পান। নিশ্চয় কমপ্লেনটা আপনাদের মধ্যে থেকে গেছে। সো দ্যাট থ্যাংক ইউ ভেরি মাচ। এই কারণে আমার গলার প্র্যাকটিসটাও হলো, আপনাদেরকে খুব লাউডলি বলার চেষ্টা করেছি। আপনারা বুঝতে পেরেছেন কিনা? আপনারা যদি বুঝতে পেরে থাকেন, আমি মনে হয় আজকে এতটুকুতে রাখবো। কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আজকের ক্লাসটা অনেক ভালো ছিল এবং যা বলছেন এগুলো সব আমি প্রশ্ন করেন, বুঝছেন? প্রশ্ন থাকলে বলেন ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ক্লাস ক্লাস যদি আপনারা শুনে যদি মজা পান, আনন্দ পান এবং আপনারা যদি কিছু বুঝে থাকেন, সেটাই আমার সার্থকতা। এটা আসলে বলার অপেক্ষা রাখে না, বুঝছেন? তো আমি চেষ্টা করি যে আমি আপনাদেরকে অনেক কঠিন বিষয়টা খুব সহজভাবে রিপ্রেজেন্ট করতে, যাতে আপনারা খুব ভালোভাবে জিনিসটাকে হৃদয়ঙ্গম করতে পারেন এবং এটা যেন অনেক দিন যাবত মনে থাকে। যাই হোক, তো আর কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্ন উত্তর একটা পর্ব রাখি আপনাদের জন্য। এটা কেন রাখি, আপনারা যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, এখান থেকে আপনারা অনেক কিছু ক্লিয়ার হতে পারেন আমার কাছ থেকে, ঠিক আছে? যাই হোক, তো আপনার প্রশ্নগুলো যদি এই সপ্তাহে যদি মানে আপনারা যদি কোনো সময় কোনো প্রশ্ন যদি আসেও লিখে রাখবেন, পরবর্তী ক্লাসে এগুলো আমাকে জানাবেন, বলবেন, ঠিক আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। এখন বলেন না ভাই, একটু স্যার। বলেন। স্যার আমি গত বছর ট্যাক্স মানে রিটার্ন দিয়েছিলাম স্যার। এটার মধ্যে কোনো সম্পত্তি যদি আমার এন্ট্রি করতে ভুল হয়ে যায় আর কি, আমি কোনো একটা সম্পত্তি এখানে এন্ট্রি করি নাই, আমার কিনা সম্পত্তি অথবা আমার বাবা থেকে দেওয়া সম্পত্তি, এটা কি আমি পরবর্তী বছর আবার এন্ট্রি করতে পারবো স্যার? বলে যদি এটা এক কি বছর মিস হয় স্যার? উত্তরাধিকারী সম্পত্তি নাকি ইনহেরিটেড? আপনার ফাদারের নামে ছিল এরকম কিছু, নাকি আপনার কিনা সম্পত্তি? বাবা থেকে প্রাপ্ত আর কি, দলিল। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বাবা থেকে প্রাপ্ত সম্পত্তি ইনহেরিটেড আপনি দেখাতে পারবেন, ঠিক আছে? পরবর্তীতে ডিসক্লোজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, আর কিছু? স্যার এগুলো তো আইটি 10 দিতে উঠতো স্যার। রাইট, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। এটাই। ওকে, ঠিক আছে। আর কেউ কিছু বলবেন? বলুন। পিডিএফ করে দিলে ভালো হয়, যে এগুলা ঘরে একটু প্র্যাকটিস করা যায়। আপনি খুব শিগগিরই আমার আপনাদের পিডিএফ ফাইল আমি করে দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি আপনারা আগামী সপ্তাহের মধ্যে একটা পিডিএফ ফাইল পাবেন নারায়ণ সাহেবের কাছ থেকে। আশা করি সবাই আপনারা কালেকশন করে নেবেন, ঠিক আছে? আমি পিডিএফ করে দিব সব, অঙ্ক টঙ্ক সহ করে দিব। আর অঙ্কগুলো আপনাদেরকে বুঝাই দিব ভালো করে। ওকে, নো প্রবলেম, ঠিক আছে? ধন্যবাদ উজ্জ্বলদা। ওকে, উজ্জ্বলদা অনেক ধন্যবাদ। আর একটু আদা দিয়ে চা খাবেন, হ্যাঁ? অনেক গলার প্র্যাকটিস হয়ে গেছে আপনার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ।